সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইউর ফাইন্যান্স উইথ মহিম তানজিম অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে আমরা প্রতি অনুষ্ঠানে একটা করে টপিক নির্ধারণ করি এবং আপনাদেরকে সেই টপিক অনুযায়ী প্রপার্টি বিষয়ক বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করি। এবং আজকে আমাদের যে অনুষ্ঠানের যে টপিক, যে বিষয়, সেটা হচ্ছে যে রিমর্গেজিং ইউর প্রপার্টি। এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবেন আজকে আমাদের একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার এবং কমিউনিটির পরিচিত মুখ জনাব মহিম তানজিম। কেমন আছেন? ভালো আছি ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। এবং আমাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মাধ্যমে আপনি বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন টপিক নিয়ে দর্শকদের সাথে আলোচনা করেন। এবং এর আগে কিন্তু আপনি আলোচনা করেছেন প্রথম এপিসোডে ফার্স্ট টাইম বায়ার স্টেপ বাই স্টেপ গাইড, এরপরে বাই টু লেট প্রপার্টি ইনভেস্টমেন্ট, এরপরে কমার্শিয়াল মর্গেজ, এবং আজকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে রিমর্গেজিং ইউর প্রপার্টি। অনেকগুলো বিষয় কিন্তু আমরা দর্শকদের সাথে ভাগ করে নিয়েছি এবং আপনি বিভিন্ন বিষয় তাদেরকে অ্যাডভাইস করেছেন। তো যারা আসলে এই ইংল্যান্ডে, ইউকেতে প্রপার্টি কিনতে চান বা প্রপার্টি বিষয়ক যে সম্পত্তির যে বিষয়গুলো সেটা আসলে আলোচনা করতে চান বা সেই প্রপার্টিগুলো ওন করতে চান, সেক্ষেত্রে কিন্তু একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের আসলে অ্যাডভাইস নেওয়াটা খুবই জরুরি। আপনার সম্পত্তি তখনই সঠিকভাবে আপনি অর্জন করতে পারবেন, সঠিকভাবে কিনতে পারবেন, সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারবেন যদি আপনি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নেন। সেজন্যই কিন্তু আমাদের এই আয়োজন আপনাদের জন্য। আমাদের যে স্ক্রিনে একটি স্টুডিও নাম্বার আছে, সেই নাম্বারে আপনারা ফোন করে সরাসরি মহিম ভাইয়ের সাথে কথা বলতে পারেন। আর এছাড়াও ওখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের যে বিষয়গুলো জানবার আছে সেটা কিন্তু আপনারা লিখে মহিম তানজিম ভাইকে জানাতে পারেন। এই অনুষ্ঠানের পরে তিনি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবে। তো চলে যাচ্ছি মহিম তানজিম ভাই আপনার কাছে। তো অনেকগুলো বিষয় আপনার সাথে কথা বললাম। তো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে রিমর্গেজিং ইউর প্রপার্টি। তো প্রথমেই যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে রিমর্গেজটা আসলে কি এবং এটি প্রোডাক্ট ট্রান্সফার কিভাবে আসলে আলাদা করে। হ্যাঁ, তো সেই আপনার প্রশ্নের উত্তর যাওয়ার আগে শুধু এটা বলতে চাই, আপনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে যার যদি আপনার কোনো পরামর্শের দরকার হয় তাহলে ওই বিষয়ে, ওই স্পেসিফিক সাবজেক্টের যে এক্সপার্ট তাদের কাছ থেকেই পরামর্শ নেওয়া উচিত। ধরেন আমরা যদি আমাদের যদি শরীর খারাপ হয়, এখন তো আমরা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। যদি আমাদের বন্ধু বান্ধবরা, হ্যাঁ, আইন সলিসিটরের কাছে যেতে হবে। হ্যাঁ, তেমনি ফাইন্যান্সিয়াল ব্যাপারে ফাইন্যান্সিয়াল এক্সপার্ট যারা আছেন, শুধু আমি তো আছি এমন তো না, আরো তো অনেকে আছেন, অনেক অ্যাডভাইজার আছেন। এক্স্যাক্টলি। তো ওই এক্সপার্টদের সাথেই কিন্তু পরামর্শ করা উচিত এবং পরামর্শটা তাদের কাছ থেকে নেওয়া উচিত। এটা জোর দিলাম এই কারণে, আপনার কথার ভিত্তিতে, এই জন্য যে প্রায় আমি দেখি আমাদের যারা ক্লায়েন্ট আছেন বা যারা এনকোয়ারি করেন আমাদেরকে, অনেকেই বলেন যে আমার বন্ধু এটা বলছে, ওইটা বলছে, বা আমার আত্মীয় বা আমার ভাই এরকম বলছে। তো তখন এটা আমাদেরকে একটা অনেক সময় ব্যয় করে অনেক কিছু ব্যাখ্যা করে বোঝাতে হয়। এই বিষয়টা আরেকজনের কাছে জিজ্ঞেস করছে যে এক্সপার্ট না, সে একটা ভুল তথ্য দেওয়ার কারণে তার অনেক রকম অধিকাংশ ক্ষেত্রেই ক্ষতি হয়ে যেতে পারে। এবং যারা এক্সপার্ট আছে, যারা লাইসেন্সড ধরেন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছেন, এই দেশে তো আপনার ফাইন্যান্সিয়াল যে কেউ বলতে পারবে না যে আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। আপনার একাডেমিক আপনার কোয়ালিফিকেশন থাকতে হবে, আপনার লাইসেন্স থাকতে হবে, আপনি FCA ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি দ্বারা অ্যাপ্রুভ। সো এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি, আমার খুব ভালো লেগেছে। এই জন্য একটু এটার উপরে জোর দিলাম যে দর্শকরা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, এনটিভির যারা দর্শক, তারা অবশ্যই এই সংশ্লিষ্ট এক্সপার্টদের কাছ থেকে পরামর্শ নেবেন। আপনার যে প্রশ্ন যে রিমর্গেজটা আসলে কি এবং মানে এটা প্রোডাক্ট ট্রান্সফার থেকে কিভাবে এটা ভিন্ন। সো রিমর্গেজ হচ্ছে আপনার সুইচিং টু এ নিউ ডিল। মনে করেন আপনি একটা বাড়ি কিনলেন, হয়তো 25 বছরের টার্ম বা 30 বছরের টার্ম, এর মধ্যে আপনার হয়তো 2 বছর বা 5 বছর ফিক্সড ইনিশিয়াল টার্ম থাকে। ওই টার্মটা যখন এক্সপায়ার হয়, অথবা এই টার্মের মধ্যেই যদি কেউ চান রিমর্গেজ করতে পারেন, হয়তো আপনার হয়তো দেখা গেল যে আপনার উনি হয়তো ল্যান্ডার চেঞ্জ করবেন, যে কোনো কারণেই হোক
উনি ল্যান্ডার চেঞ্জ করবেন অথবা প্রোডাক্ট চেঞ্জ করবেন, হয়তো ভালো প্রোডাক্ট এসেছে মার্কেটে, উনি যে প্রোডাক্টে আছেন সেটাতে হয়তো ফেভারেবল না, সো বিভিন্ন কারণে উনি রিমর্গেজ করতে পারেন। রিমর্গেজ মানে আর একটা সুইচিং দ্য ডিল, কারেন্ট ডিল টু এ নিউ ডিল, এটাই হচ্ছে রিমর্গেজ। প্রোডাক্ট ট্রান্সফারের সাথে ডিফারেন্টটা হচ্ছে প্রোডাক্ট ট্রান্সফার সাধারণত হয় মানে প্রোডাক্ট ট্রান্সফার উইথ দ্য সেম ল্যান্ডার। মনে করেন আপনার এখন একটা মর্গেজ আছে হ্যালিফ্যাক্স ব্যাংকের সাথে, হ্যাঁ, এখন আপনি যদি ওই হ্যালিফ্যাক্স ব্যাংকের সাথেই থাকেন, আপনার এই কারেন্ট ডিলটা এক্সপায়ার হওয়ার পরে ওইটা আমরাকে প্রোডাক্ট ট্রান্সফার বলি। শুধু প্রোডাক্টটা চেঞ্জ করে, ল্যান্ডার চেঞ্জ না করে প্রোডাক্টটা চেঞ্জ করে আমরা দিয়ে দিই দর্শকদের জন্য, এই আমাদের ক্লায়েন্টদের জন্য। এটা হচ্ছে প্রোডাক্ট ট্রান্সফার। রিমর্গেজ হচ্ছে আপনার সম্পূর্ণ নতুন একটা ব্যাংক, আপনি হয়তো হ্যালিফ্যাক্স থেকে ন্যাটওয়েস্টে বা অন্য কোনো ব্যাংকে গেলেন, এটা হচ্ছে রিমর্গেজ। ওকে, তো আমরা যে রিমর্গেজটা জানলাম, আর আসলে এই মানুষ মর্গেজ করার পর কেন এটা রিমর্গেজ করে, এবং আরেকটা বিষয় জানার ইচ্ছা যে শুধু কি ভালো রেট পাওয়ার জন্য করে না অন্য কিছুর জন্য করে আর কি? এটা মানে খুবই একটা ভ্যালিড কোয়েশ্চেন। বিভিন্ন কারণে কিন্তু লোকজন যারা হোম ওনার্স তারা রিমর্গেজ করতে পারেন। আপনি যেরকম বলেছেন যে লোয়ার ইন্টারেস্ট, তো লোয়ার ইন্টারেস্ট এটা একটা মুখ্য কারণ। আরও অনেকগুলো কারণ থাকতে পারে, যেমন তারা যদি এক্সট্রা ক্যাপিটাল রেজ করতে চান। মনে করেন অনেকে দেখা যায় হয়তো 500,000 দিয়ে 500,000 দিয়ে ওনারা প্রপার্টি কিনছেন, হয়তো দেখা গেল 5 বছর পরে ওনার প্রপার্টির দাম 600-700,000 হলো, তার মানে ওনার মালিকানাটার পরিমাণটা বাড়লো, একুইটি বাড়লো। এখন ওই একুইটি রিলিজ করার জন্য উনি সেই একুইটি রিলিজের বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন মনে করেন কেউ হয়তো ওই একুইটি রিলিজ করে ওনার ওই ঘর থেকে হয়তো উনি আরেকটা প্রপার্টি কিনতে পারেন, অথবা একুইটি এক্সট্রা মানি রেজ করে উনি হয়তো আপনার হোম ইমপ্রুভমেন্ট করতে পারেন, এক্সটেনশন বা লফট কনভার্সন, অনেকগুলো কাজ করে যেগুলো এই আপনার একুইটি রিলিজের মাধ্যমে রিমর্গেজের পরে ওইটা করা যায়। ওনার যদি ডেট থাকে, ধার দেনা পাওনা এরকম থাকে, ওইটা কনসলিডেট করার জন্য অনেকে কিন্তু রিমর্গেজ করে থাকেন। এছাড়া টার্ম চেঞ্জ করার জন্য, ধরেন মনে করেন আমরা ইনিশিয়ালি 25 ইয়ার্সের হয়তো টার্ম দিয়েছিলাম ওনাকে, উনি একটা মান্থলি পেমেন্ট দিচ্ছেন, এখন দেখা গেল যে 5 ইয়ার্স পরে অথবা কোনো একটা সময় পরে উনি চিন্তা করলেন যে না, আমার জন্য এই অ্যামাউন্ট প্রতি মাসে দেওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছে, একটু কষ্টকর হয়ে যাচ্ছে, আমি অ্যামাউন্টটার নিচে মানে আই ওয়ান্ট টু রিডিউস ইট, আমার মান্থলি পেমেন্টটা যাতে কম হয়, এইটা করতে চাই। অথবা অনেকে হয়তো চিন্তা করতে পারেন, হ্যাঁ আমি আগে 1000 পাউন্ড দিচ্ছিলাম, আসলে আমি আরও 200 পাউন্ড এক্সট্রা দিতে পারবো। সো টার্ম কমানো বাড়ানো এই সমস্ত কারণে অনেকগুলো কারণ থাকতে পারে, যে কারণে রিমর্গেজ আমাদের ক্লায়েন্টরা সাধারণত করে থাকেন। থ্যাংক ইউ সো মাচ, অনেক চমৎকার করে বললেন আপনি। আশা করি আমাদের দর্শকরা বুঝতে পারছেন, এবং দর্শকদের বলবো আপনারা যদি মহিম ভাইয়ের সাথে কথা বলতে চান তাহলে আমাদের স্টুডিও নাম্বারটি আছে আমাদের স্ক্রিনে, সেই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি আপনাদের যে প্রশ্ন আছে সেটা করতে পারেন। আর এছাড়াও একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি তাকে SMS করতে পারেন, এবং এই অনুষ্ঠান শেষে তিনি আপনাদের সেই SMS এবং টেক্সটের অ্যান্সার তিনি দিয়ে দেবেন। তো ভাইয়া আপনার কাছে আবার ফিরতে চাই, যে আমরা তো জানলাম যে রিমর্গেজ আসলে এটা কি এবং এটার রেট কি আসলে পাওয়া সম্ভব কিনা ভালো, এই জন্য আপনি এই বিষয়ে কথা বলেন। আরেকটা বিষয় আছে যে বাড়ি থেকে ইকুইটি রিলিজ করা কিভাবে, ইকুইটি রিলিজ করা কিভাবে কাজ করে এবং এটি কাজে ব্যবহার করা যায় কিনা? হ্যাঁ, তো সুন্দর প্রশ্ন, এবং এটা কিন্তু অনেকেই করে থাকেন হোম ওনাররা। দেখা যাচ্ছে যে আপনি হয়তো একটা বাড়ি কিনলেন, কয়েক বছর পরে এই বাড়ির এক্সপেকটেশনটা হচ্ছে এটা যে এই বাড়ির দাম বাড়বে। এখন বাড়ির দাম যখন বাড়ে, ধরেন আপনি 500,000 পাউন্ড দিয়ে একটা বাড়ি কিনেছিলেন, আপনি হয়তো 400,000 মর্গেজ নিছেন, আপনার 100,000-এর ওনারশিপ আপনার ছিল, 20% মেবি আপনি ডিপোজিট দিছেন। এখন দেখা গেল 5 বছর পর ওইটার বাড়ি 700,000 হয়ে গেছে না? এখন আপনার মানে আপনার আরো এক্সট্রা 200,000-এর ইকুইটি ওই বাড়িতে আছে, হ্যাঁ, আপনার মালিকানা আছে। এখন আপনি হয়তো চিন্তা করলেন যে এই যে ভ্যালুটা বেড়ে গেল, এই ভ্যালুটা এখানে আটকিয়ে না রেখে ইফ আই ক্যান রেজ সাম ফান্ডস, আমি হয়তো এই ফান্ড দিয়ে আমি হয়তো অন্য আরেকটা বাড়ি কিনতে পারবো, এই যে আগে যেরকম বলছিলাম। তো এইভাবেই একুইটি, যে আপনার একুইটির এগেনস্টে অ্যাডিশনাল বরোয়িং যেটা, এইটাই হচ্ছে আপনার একুইটি রিলিজ বা অ্যাডিশনাল যে বরোয়িং।
এটা করা যায় এবং এভাবেই আর কি মানে দাম বাড়তে হবে আপনার প্রপার্টির টু রিলিজ দ্য ইকুইটি এইভাবে আর কি। তো এসেনশিয়াল আপনার প্রশ্নটা হচ্ছে যে কিভাবে কাজ করে, আপনার বাড়ির দাম বাড়তে হবে যদি আপনি ইনিশিয়ালি যদি আপনি হিউজ অ্যামাউন্ট অফ ডিপোজিট না দিয়ে থাকেন, তো বাড়ির দাম বাড়লে তখন ওইখান থেকে ইকুইটি রিলিজ করা যায়। এই রিলিজ করে আপনি তখন যে কোনো কাজে আপনি মানে লিগ্যাল কাজে আপনি ব্যবহার করতে পারেন এই পয়সাটা। আমরা আরেকটু জানতে চাই যে এই রিমর্গেজ করার সময়, মর্গেজ করার সময় তো একটা মানে খরচ থাকেই, যে খরচটা করে সেই পর্যন্ত আসছে, তো রিমর্গেজ করার সময় কি আরো কোনো খরচ আছে কিনা, বা কি কি খরচ এটার সাথে জড়িত, বা এটা থেকে আরো খরচ বেড়ে যায় কিনা? আচ্ছা, হ্যাঁ, তো এটা অবশ্যই যে প্রশ্নটা আপনি করেছেন, আমাদের দর্শকরা যারা আছেন বা ইকুইটি রিলিজ বা রিমর্গেজিংয়ে যাবেন, তারা কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে অ্যাডিশনাল কস্টটা কি এবং খরচ আছে কিনা। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো এই জন্য ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজারদের সাথে যদি আপনারা পরামর্শ করেন, তখন আপনাদের মানে এই জিনিসটা ক্লিয়ার হবে। অ্যাডিশনাল কস্ট থাকতে পারে, লিগ্যাল ফিস থাকতে পারে। যেমন মনে করেন আপনি যদি এক ল্যান্ডার থেকে সম্পূর্ণ নতুন কোনো ল্যান্ডারে যান, তখন তো সলিসিটার অটোমেটিক ইনভলভ হয়ে যায়, ঠিক আছে? তখন লিগ্যাল ফিস থাকতে পারে, সলিসিটার যখন কাজ করবে লিগ্যাল ফিস থাকতে পারে। আবার এরকমও হয়, যেমন বেশ কয়েকটা কেস আমি এই সপ্তাহে করেছি, যে ল্যান্ডাররা আপনার লিগ্যাল কস্টটা ওই ল্যান্ডাররাই বহন করছে। সো মনে করেন দেখা গেল যে তখন ক্লায়েন্টের এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যাওয়ার সময় যে লিগ্যাল কস্ট লাগতো, ওইটা আমার ক্লায়েন্টদেরকে দিতে হয়নি। ল্যান্ডার যে প্রোডাক্টটা আমি চুজ করেছি আমার ক্লায়েন্টদের জন্য, দেখা গেল যে ওই ল্যান্ডার ওই সলিসিটারের কস্ট দিয়ে দিচ্ছে। তাদের সলিসিটারদেরকে ইনস্ট্রাক্ট করছে যে যদি কোনো অ্যাডিশনাল কাজ না থাকে অ্যাপার্ট ফ্রম জাস্ট মুভিং ওভার ফ্রম ওয়ান ল্যান্ডার টু অ্যানাদার, আপনার আর কোনো লিগ্যাল কস্ট দিতে হচ্ছে না। এরপরে আর মানে অ্যারেঞ্জমেন্ট ফি থাকতে পারে। এক ল্যান্ডার থেকে আরেক ল্যান্ডারে গেলে হয়তো দেখা গেল যে আপনার রিমর্গেজের অ্যাপ্লিকেশনটা কিন্তু লিগ্যাল প্রসেসটা কিন্তু সম্পূর্ণ রূপে একই রকম। যে ধরনের ক্রাইটেরিয়া বা যে ধরনের আপনার প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে গেলে ওই ব্যাংকের কাছে এই ক্লায়েন্টটা নতুন, সুতরাং তারা যে অ্যাফোর্ডেবিলিটি চেক সব কিছুই মানে লিগ্যাল যে প্রসেস সব কিছু করবে। দেয়ারফর খরচও কিন্তু আছে, অ্যারেঞ্জমেন্ট ফি। এবং আমি বলছিলাম খরচ থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানেও দেখা যাচ্ছে যে কোনো প্রোডাক্ট আছে উইথ অ্যারেঞ্জমেন্ট ফি, মানে ব্যাংকের একটা অ্যারেঞ্জমেন্ট ফি থাকে, আবার কোনো প্রোডাক্ট আছে দের ইজ নো অ্যারেঞ্জমেন্ট ফি। তারপরে আপনার ভ্যালুয়েশন ফি থাকতে পারে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে গেলে, মানে ওই ল্যান্ডারের কাছে এই ক্লায়েন্টটা নতুন, এই প্রপার্টিটা নতুন, সুতরাং লিগালি তাদের যা যা করা দরকার সবই তারা করবে। এবং এই খরচের ব্যয়ভার ক্লায়েন্টদেরকে বহন করতে হতে পারে, অথবা দেখা যাচ্ছে যে এরকম প্রোডাক্ট আছে যে ল্যান্ডাররা ভ্যালুয়েশন ফি দিচ্ছে। এরকম এই যে দিস উইকে আমি 2-3টা অ্যাপ্লিকেশন এরকম আমি করলাম আমার ক্লায়েন্টের জন্য, যেখানে ল্যান্ডাররা কিন্তু ভ্যালুয়েশন ফি, লিগ্যাল ফিজ আপনার এবং কোনো অ্যারেঞ্জমেন্ট ফি ছিল না ওই প্রোডাক্টগুলোতে। এরকম পাওয়া যায়। এই জন্য ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজারদের কাছে গেলে তারা সম্পূর্ণ যাচাই বাছাই করে আপনাদের জন্য যে প্রোডাক্টটা আপনার জন্য মানে সবচেয়ে কম ব্যয়সাধ্য সেটাই আপনাকে রেকমেন্ড করবে। সুতরাং হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর থাকতে পারে, নাও থাকতে পারে। এই জন্য দিস ইজ ওয়াই ইউ শুড গো টু অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার, এবং ওইগুলো আগে থেকে জেনে নেওয়া ভালো আর কি, বা জানতে হবে। আচ্ছা, রিমর্গেজ যে আমরা করব, রিমর্গেজের যে সময়টা সেটা আমরা কখন বুঝতে পারবো যে রিমর্গেজের অপশন যে সেই সময়গুলো মানে অপশনগুলো দেখা শুরু করার সময়টা আসলে কখন, যে আমি রিমর্গেজ করার জন্য আমি কখন এলিজিবল হব? অ্যাবসলিউটলি, এটা আমি আমাদের দর্শকদের মানে এটা জোর দিয়ে বলবো যে আপনারা এই ব্যাপারে সচেতন হন। কারণ আমার অভিজ্ঞতা আমি দেখেছি যে অনেক ক্লায়েন্টই কিন্তু অনেক হোম ওনার তারা খেয়াল করেন না সময় মতো। অনেক সময় দেখা যাচ্ছে যে বাই দ্য টাইম দে রিয়েলাইজড আপনার তাদের ফিক্সড পিরিয়ডটা এক্সপায়ার হয়ে ওটা আপনার কিন্তু এটা চলে গেছে ভেরিয়েবল রেটে, তাদের ইন্টারেস্ট রেটটা বেড়ে গেছে। এবং প্রায় অনেকের ক্ষেত্রে এরকম হয়। সুতরাং আমি মনে করি যে যাদের প্রোডাক্ট, যারা হোম ওনার আছেন বা যাদের মর্গেজ আছে বা ফিক্সড পিরিয়ডে যাদের আছে, তারা অ্যাটলিস্ট 6 মাস আগ থেকে
আপনার মর্গেজ এক্সপায়ার হওয়ার বা ফিক্সড পিরিয়ড এক্সপায়ার হওয়ার অ্যাটলিস্ট 6 মান্থস বিফোর আপনার ওইটা আপনার যে অ্যাডভাইজার আছে, হয়তো আপনার ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার আছে, অথবা আপনি ডাইরেক্টলি যদি ব্যাংকের সাথে ডিল করেন, যার সাথেই করেন, অ্যাটলিস্ট 6 মান্থস আগ থেকে প্রিপারেশন নেন। যদি আপনার মনে হয় কোনো সন্দেহ থাকে যে হয়তো আপনার ইনকাম অ্যাফোর্ডেবিলিটি কিছু চেঞ্জ হয়েছে কিনা তখন আপনি দরকার হলে আরও আগে আমাদের যারা সচেতন যারা ক্লায়েন্ট আছেন, আমার পার্সোনালি আমার কথাই বলছি, অনেকে দেখা যাচ্ছে আমাদের সাথে 1 বছর আগে কিন্তু যোগাযোগ করা শুরু করেন যে এই সিচুয়েশন আমাদের কাছে এরা এরকমের মানে হোম ওনার বা এরকম ক্লায়েন্ট কিন্তু আছেন, বাট খুবই কম সংখ্যায়, বেশি হচ্ছেন যারা খেয়াল করেন না আনটিল লাস্ট মিনিট। তো এটা অ্যাভয়েড করতে আমি আমাদের দর্শকদের, এনটিভি যারা দর্শক আছেন তাদেরকে বলবো, আমার ক্লায়েন্টদেরকেও আমি তো সবসময় বলি, কারণ না করলে কি হবে, না করলে আপনার ফিক্সড পিরিয়ডটা এক্সপায়ার হয়ে ভেরিয়েবল রেটে চলে যাবে। এখন ভেরিয়েবল রেটে গেলে ধরেন আজকে আপনার ফিক্সড পিরিয়ড আছে হয়তো 3%, হ্যাঁ, একটা কথা দিয়ে বললাম, ভেরিয়েবল রেটে দেখা যাচ্ছে যে আপনাকে 6, 7, 8%ও দিতে হতে পারে। বুঝতে পারছেন? মনে করেন আজকে যদি আপনি একটা 1000 পাউন্ডের মানে মর্গেজ দেন, এখন চিন্তা করেন যদি এটা 8%-এ চলে যায়, আপনাকে অনেক অনেক বেশি আপনার মান্থলি পেমেন্ট চলে যাবে। এবং যদিও এটা বেশি যাচ্ছে, অনেকেই খেয়াল করেন না, সময় মতো যদি খেয়াল করেন, প্ল্যান আগে করেন, পরামর্শ করেন অ্যাডভাইজারদের সাথে, কিন্তু এটা এই অবস্থাটা আপনার অ্যাভয়েড করা যায় একটু খেয়াল করলেই। সুতরাং হ্যাঁ, আপনার প্রশ্ন হচ্ছে কখন আমাদের মানে ক্লায়েন্টরা বা হোম ওনাররা মর্গেজটাকে আগে ফিক্সড করার জন্য, বা কেউ যদি একটা মানে প্রপার্টি কিনে কতদিন পর্যন্ত সে চিন্তা করবে যে এটা রিমর্গেজ করা যায়, মানে সে বুঝবে কিভাবে সময়টা কখন? এই জন্য মানে যদি মনে সন্দেহ থাকে তাহলে অবশ্যই অ্যাডভাইজারদের সাথে যোগাযোগ করতে পারেন। বাট সাধারণত আপনার রিমর্গেজ সাধারণত যে সময়গুলোতে আমি দেখি যে আমাদের ক্লায়েন্টরা করেন, যখন ফিক্সড পিরিয়ডটা এক্সপায়ার হয়, হ্যাঁ, যখন আমরা তো বলেই দিই আমাদের ক্লায়েন্টকে যে আপনি এই প্রোডাক্টটা আপনার জন্য 2 বছরের ফিক্স করেছি বা 5 বছরের ফিক্স করেছি, আমরা ডকুমেন্টেশন সব কিছু দিয়ে দিই। এটা কিন্তু যারা অ্যাডভাইজারি ফার্ম আছে, যারা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার যারা আছে, আমাদের সিস্টেমও কিন্তু এটা অ্যাড করা থাকে। তো সিস্টেম আমাদেরকে রিমাইন্ড করে, আমরা রিমাইন্ড করি আমাদের ক্লায়েন্টদেরকে। ক্লায়েন্টরা যদি অ্যাডভাইজারদের জন্য অপেক্ষা না করে, কারণ এক্সট্রা অ্যাডিশনাল কস্ট হলে তো আপনারই হবে, তাই না? সুতরাং তারাও যদি এরকম একটা রিমাইন্ডার সিস্টেম, আজকাল তো অনেকেই অর্গানাইজার ইউজ করেন, বা এরকম একটা যদি সিস্টেম রাখেন যে ইন টাইম যাতে ওনাদের রিমাইন্ডারটা আসে, তখন ফিক্সড পিরিয়ড এক্সপায়ার হওয়ার আগেই কিন্তু তারা মানে অ্যাডভাইজারের সাথে বা ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারেন। কোনো ব্যাংক আছে এরকম যে তারাও কিন্তু আপনাদেরকে রিমাইন্ডার দিবে ইন অ্যাডভান্স, কিন্তু এই যে হয় মানে পোস্ট অনেকেই আমরা খুলি না আজকাল, অনেকগুলা দেখতে পারি না, তো এই জন্যই আসলে আমার মনে হয় রিমাইন্ডার সেট করা ভালো। বাট যদি আপনারা কোনো অ্যাডভাইজারদের সাথে থাকেন, অ্যাডভাইজারদেরই উচিত বা তাদের দেওয়ার কথা আপনাদেরকে ওই রিমাইন্ডারটা অন টাইম, যাতে আপনাদের ওই ফিক্সড পিরিয়ডটা এক্সপায়ার হওয়ার আগেই। হ্যাভিং সেড দ্যাট, অনেক ক্লায়েন্ট আছেন, অনেকের আবার ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠে না। আমার এরকম ক্লায়েন্ট আছেন যে আমরা রিমাইন্ডার দিয়েছি, প্রোডাক্ট সিলেক্ট করে ভালো একটা ডিল দিয়েছি, কিন্তু ওনার সময়ের অভাবে উনি মানে হাই রেটে মর্গেজ দিয়ে যাচ্ছেন মাসের পর মাস, এরকমও আছে কিন্তু। যাই হোক, তো খুব চমৎকারভাবে আপনি বললেন। আশা করি দর্শকরা আসলে সতর্ক হবেন এই ক্ষেত্রে, যারা প্রপার্টি কিনেছেন তারা সঠিক সময়ে যে আপনার যে মর্গেজের যে বিষয়টা সেটা আপনারা খেয়াল করবেন। আরেকটা বিষয়ে ভাই জানতে চাচ্ছি যে একটা ব্যক্তি একটা প্রপার্টি কিনলো, কেনার পরে যখন সে কিনছে তখন তার একটা নির্দিষ্ট ইনকাম ছিল, তো যখন সে রিমর্গেজ করতে যাবে তখন দেখলো তার নির্দিষ্ট ইনকাম বা কিছু ঋণ আছে, তখন কি সে রিমর্গেজ করতে পারবে কিনা? আমি বলবো না যে করা যায় না, করা যায়, বাট রিমর্গেজের অ্যাপ্লিকেশনে আপনার এভরিথিং প্লেজ এ পার্ট। মানে ওই যে বললাম না আগে যে আপনার মর্গেজের অ্যাপ্লিকেশন এবং রিমর্গেজ অ্যাপ্লিকেশন সেমই, প্রসেসটা সেমই। আপনি যদি এক ল্যান্ডার থেকে আরেক ল্যান্ডারে যান, ওই ল্যান্ডার কিন্তু আপনার ইনকাম আছে কিনা, আপনি অ্যাফোর্ড করতে পারবেন কিনা, আপনার ডেট আছে কিনা, আপনার পারিপার্শ্বিক ফ্যামিলিগত বা এইরকম কোনো চেঞ্জেস আসছে কিনা বা কি, সবই কিন্তু তারা যাচাই বাছাই করবে বিফোর দে। সো দিস প্লেস এ পার্ট। আপনার প্রশ্ন হচ্ছে যে এটা
কোনো মানে ডাজ দিস প্লে পার্ট? ইয়েস ইট ডাজ। এবং এই জন্য আমরা আমাদের যে ক্লায়েন্টরা আছেন তাদেরকে বা আমার এনটিভির যারা দর্শক আছেন তাদেরকে বলবো যে তারা যেন ইন অ্যাডভান্স, আপনার যদি রিমর্গেজ করার ইচ্ছা থাকে এবং এরকম কোনো সন্দেহ আছে বা আপনার যে ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের পরিবর্তন হয়েছে সিন্স ইউ গট দ্য মর্গেজ লাস্ট টাইম, অবশ্যই আপনি ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজারদের সাথে পরামর্শ করবেন আগে থেকে। ওই ক্ষেত্রে কিন্তু 6 মাস আগে করলে হবে না, হয়তো আপনাকে 1 বছর আগ থেকে পরামর্শ করা শুরু করতে হবে বা প্রিপারেশন নিতে হবে। ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার এর কাছে গেলে ইট টেকস টাইম বিকজ হয়তো আপনার ইনকামের একটা সিচুয়েশন, এখন এটা তো আপনি ওভারনাইট চেঞ্জ করতে পারবেন না। অ্যাডভাইজার আপনাকে যদি সে সব কিছু যাচাই বাছাই করে বলে দেয় যে না এটা তো আপনার হবে না, হ্যাঁ, তখন আপনি কি করবেন? আপনার কাছে যদি 1 বছর সময় থাকে অ্যাটলিস্ট, দেন মেবি ইউ ক্যান আপনি প্রিপারেশন হতে পারেন। হয়তো এটা হতে পারে যে আপনি আপনার বিজনেস অ্যাক্টিভিটি বাড়ালেন, আপনার ইনকাম বাড়লো, অথবা আপনি যদি জবে থাকেন হয়তো ইউ পুট মোর আওয়ার্স অ্যান্ড ইউ গেট ইউর ইনকাম, অথবা হয়তো আপনি অন্য আরেকজন ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসতে পারেন আপনার সাথে। অনেক কিছু করার অপশন আছে। করার সময় কি অন্য কাউকে ইনক্লুড করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যায়। মর্গেজ করার সময় যেরকম অ্যাফোর্ডেবিলিটির ক্ষেত্রে আমরা আগে এ নিয়ে কথা বলেছি গত এপিসোডগুলোতে, যে ধরেন আমি আজকে একটা বাড়ি কিনবো 500,000 দিয়ে, কিন্তু আমার ইনকামে 500,000 বড় কুলাচ্ছে না, হ্যাঁ, তখন আমি অন্য ফ্যামিলি মেম্বারকে বলতে পারি, অথবা এরকমও আছে ল্যান্ডার, আগে তারা ব্লাড রিলেশন চাইতো, কিন্তু এখন এরকম ল্যান্ডার আছে আপনার যদি বন্ধুর, ধরেন আপনি 500,000 বড় করবেন, কিন্তু আপনার ইনকামে হয়তো 300,000 মতো বড় কুলাচ্ছে, তখন আপনি এমন একজন, ইট ক্যান বি ইয়োর ফ্রেন্ড এজ ওয়েল, ওকে গ্যারান্টর হিসাবে নিয়ে আসলেন, অথবা সে আপনার মানে দ্যাট পারসন ক্যান কাম ইন টু দ্য অ্যাপ্লিকেশন এজ জয়েন্ট বড়োয়ার, আপনারা দুইজন একসাথে বড়, কিন্তু আপনি একাই ঘরের মালিক, এরকম জয়েন্ট বড়োয়ার সোল প্রপারাইটার নামে একটা কথা আছে, ওইটা করা যায়। সো সে শুধু আসবে অ্যাফোর্ডেবিলিটির জন্য। আগের রক্তের সম্পর্ক না থাকলে অনেকগুলা ব্যাংক আগে এরকম এলাও করতো না, কিন্তু এখন অবশ্যই ল্যান্ডাররা আরো মাচ মোর ফ্লেক্সিবল দেন হাউ ইট ইউজ টু বি, ধরেন ইভেন কাপল অফ ইয়ার্স এগো। এখন ল্যান্ডাররা কিন্তু অনেক ফ্লেক্সিবল আগের থেকে, 2-3 বছর আগে যেরকম ছিল থেকে অনেক, তো এটা এলাও করে। তো আপনার কোয়েশ্চেন হচ্ছে রিমর্গেজের সময়, হ্যাঁ, মর্গেজের সময় যেরকম অন্য আরেকজনকে আপনি নিয়ে আসতে পারেন অ্যাফোর্ডেবিলিটির জন্য। আপনার যদি দেখা যাচ্ছে যে 5 বছর পরে আপনার অ্যাফোর্ডেবিলিটি ওইরকম নাই, তখন আপনি আপনাকে অন্য আরেকটা নতুন ব্যাংকে যেতেই হবে, কারণ এই ব্যাংকে আপনার যে ফেভারেবল না কন্ডিশন বা তাদের ইন্টারেস্ট রেট হাই, আপনি যদি এরকম আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব থাকে তাকে নিয়ে আসতে পারেন আপনার সাথে অ্যাপ্লিকেশনে, এবং দে ক্যান বি অন দ্য অ্যাপ্লিকেশন, হাউএভার ইউ উইল বি দ্য সোল প্রপাইটার, বা আপনি হবেন ঘরের মালিক, তারা শুধু বড়ার হিসাবে আসবে। এরকম যদি আপনার ভালো বন্ধু থাকে, সে আপনার অ্যাপ্লিকেশনে আসতে পারে ফর ইউর অ্যাফোর্ডেবিলিটি। আর যদি যে ব্যক্তি রিমর্গেজ করছে তার যদি কোনো ঋণ থাকে, ঋণের ক্ষেত্রে মানে ঋণের ক্ষেত্রে ইম্প্যাক্ট আসবে, অ্যাফোর্ডেবিলিটি ওই যে বললাম যে আগে যে ইম্প্যাক্ট আসবে, তার যদি দেখা যাচ্ছে যে এখন আপনি মনে করেন আমি হ্যালিফ্যাক্স ব্যাংকে আছি, আমার 200,000 পাউন্ডের মর্গেজ আছে, হ্যাঁ, আমার যে ইনকামে ওইটা কাভার করতো সুন্দরভাবে নেকের নেক, কিন্তু এখন আমি 5 বছর বাদে আমি ডিসাইড করলাম যে হ্যালিফ্যাক্স ব্যাংক থেকে আমি নর্থওয়েস্ট ব্যাংকে যাব, কিন্তু আমার আবার আসছি আলোচনায় চলে যাচ্ছি আমরা ছোট্ট ব্রেকে, সাথেই থাকুন ইউর ফিনান্স উইথ মহিম তানজিব শোয়ের সাথে। সুপ্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত। আমরা আবার চলে আসলাম ইউর ফিনান্স উইথ মহিম তানজিব অনুষ্ঠানে। আমাদের যখন বিজ্ঞাপন বিরতি চলছিল, তখন একজন দর্শক আমাদের ফোন করেছিলেন আমাদের স্টুডিও নাম্বারে। তিনি জিজ্ঞেস করেছিলেন যে তিনি একজন রিটায়ারমেন্টের মানুষ, রিটায়ারমেন্ট করেছেন এবং সে অবসরপ্রাপ্ত মানুষ, তিনি কি বাড়ি কিনতে পারেন কিনা। এই বিষয়ে আমি মহিম ভাইয়ের কাছে আবার আসতে চাই যে তিনি যে প্রশ্নটা করেছেন সেটার উত্তরটা আসলে আপনি কিভাবে দিবেন? হ্যাঁ, তো আমাদের যে দর্শক ভাই প্রশ্ন করেছিলেন, উনি বলছিলেন যে উনি রিটায়ারমেন্টে আছেন বা রিটায়ারমেন্টে যাবেন, এই অবস্থায় উনি বাড়ি কিনতে পারবেন কিনা। তো এই প্রশ্নের উত্তর আমি উনাকে এইভাবে দিব যে হ্যাঁ, অবশ্যই বাড়ি কিনতে পারবেন আপনি, ইভেন আপনি যদি রিটায়ারমেন্টে থাকেনও। আমি এক্সাম্পল দিয়ে ওনাকে এইভাবে জিনিসটা বুঝিয়ে দিয়েছিলাম যে এই সপ্তাহে কিন্তু আমি একজন মানুষ, আমার একজন ক্লায়েন্ট, ওনার বয়স 66, হ্যাঁ, ওনার জন্য আমি মর্গেজ কিন্তু করে দিয়েছি। এখন উনি যেহেতু 66, তার মানে উনি পেনশন পাচ্ছেন, তাই না, স্টেট পেনশন যেটা
পাওয়া যায় আপনার রিটায়ারমেন্টের বয়সে, যে স্টেট রিটায়ারমেন্ট এইজে, ওইটা কিন্তু উনি পাচ্ছেন। তাহলে উনার মর্গেজটা কিভাবে হলো? কথা হচ্ছে যে অ্যাফোর্ডেবিলিটি ইজ দ্য কি। ডাজন্ট ম্যাটার আপনার বয়সটা 60 অথবা 65, এটা ডাজন্ট ম্যাটার, আপনি অ্যাফোর্ড করতে পারবেন কিনা। এই যে ভাইয়ের যে এক্সাম্পল, যে আমার যে ক্লায়েন্টের কথা বলছি, যে উনার স্টেট রিটায়ারমেন্ট মানে ইনকাম ছিল, তারপরে উনি বেশ কয়েকটা বাড়িও ওন করেন উনি, তো উনার ওইখান থেকে রেন্টাল ইনকাম উনি পাচ্ছেন এবং এটা শো করছেন, এটা তার সম্পত্তি হিসেবে শো করছে, তার আয় হিসেবে শো করছে, আয় হিসেবে শো করছেন। এবং উনার রেস্টুরেন্ট ব্যবসাতে কিন্তু উনি অ্যাক্টিভ আছেন, ওইখান থেকেও উনার একটা প্রফিট হচ্ছে, ওইটাও শো করছেন। তো সব কিছু মিলিয়ে দেখা গেল যে উনার ভালো একটা ইনকাম কিন্তু এই 66 এট দ্য এজ অফ 66 এ আছে। এবং এই অনুযায়ী ল্যান্ডার যারা আজকাল, আগে বয়সসীমাটা কম ছিল, এখন কিন্তু অনেক ল্যান্ডার আপনার 70, 75 এবং 80 পর্যন্ত রিটায়ার। যারা 80 পর্যন্ত, যাদের আমি আরেকটা প্রশ্ন এটার মধ্যে করতে চাই, যে একজনের বয়স 50 বছর কিন্তু তার যে মর্গেজ সেটা হচ্ছে 25 বছর ধরে করা হয়েছে, তো সেক্ষেত্রে কি সে পাবে কিনা? মানে 50 বছর বয়স, 50, 60, 70, বা সে মর্গেজ পাওয়ার পরে তার ইনকামটা যদি না আসে, তখন সেই ক্ষেত্রে কি? আচ্ছা, ইনকামের ব্যাপার, অ্যাফোর্ডেবিলিটি ইজ দ্য কি। আপনাকে অ্যাফোর্ডেবল আপনার আছে যে লোনটা, কারণ মর্গেজটা কি, এটা সিকিউরড এগেইনস্ট ইওর প্রপার্টি, বাট আলটিমেটলি ইটস এ লোন, তাই না? এখন লোনটা আপনার অ্যাফোর্ডেবল কিনা এটা দেখবে লেন্ডার, এবং আপনার যদি ইনকাম না থাকে তাহলে কোনো লেন্ডারই আপনাকে লেন্ড করবে না, এটা তো ইরেসপন্সিবল লেন্ডিং হয়ে যাবে, তাই না? অ্যাজ এ রেসপন্সিবল লেন্ডার সব লেন্ডারের আপনার একটা অব্লিগেশন আছে। আগে যেরকম ছিল, অনেক বছর আগে দেশে আপনার সেলফ সার্টিফাইড মর্গেজ করা যেত, আপনি যদি একটা কাগজে লিখে দিতেন যে আমার এত ইনকাম, ওটাকেই তারা আপনার সত্য ধরে আপনাকে যে কোনো একটা অ্যামাউন্ট, আপনি যাই চান মোটামুটি একটা অ্যামাউন্ট দিয়ে দিত। কিন্তু এরকম আর আগের মতো না। আফটার দ্য ফাইন্যান্সিয়াল ক্রাশ, আপনি জানেন 2007 অথবা 8 এর দিকে যেরকম একটা ফাইন্যান্সিয়াল ক্রাশ আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে, ওইটার পরে কিন্তু অ্যাফোর্ডেবিলিটি যাচাই বাছাই করতে হয় ল্যান্ডারদেরকে, এবং ওই আপনার ইনকাম অনুযায়ী। আমি একটু আপনাকে থামাবো, কারণ আমাদের একটা দর্শক ফোনে আছেন। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আপনি প্রশ্ন করেন মোহিনদার কাছে। জি একটা জিনিস জানতাম, ইসলাম অ্যাডভাইজারের কাছ থেকে। জি খোকা, মাতাম্বার মদন লাগে। আচ্ছা, জি আপনি টিভির ভলিউমটা কমাইয়া দিয়ে আমরা মাথা নকা ভলিউম টিভি পজ মারিছি। জি জি ঠিক আছে খোকা। আমি ওখান জানতাম যে আমার একটা ঘর আছে, আমি এই ঘর কি মর্গেজ অনলি ইন্টারেস্ট দিলাম। জি আমি আর একটা ফ্ল্যাট আছে, আমার মর্গেজ একবারে ফিনিশ, আমরা শেষ করে লিছি কি মর্গেজ। জি তো ইটা থেকে আমি চাইলাম রিমর্গেজ করিয়া ও ঘর ডান পেমেন্ট দিলাম। জি আমার আর 6 বছর আছে, এখন 6 বছর বাদ চাইতাম না আগে করলে ওই বডি মর্গেজ। না না আগে করতা। আপনি যে ঘর ইন্টারেস্ট অনলি এটা থাকুননি এখন ঘর থাকি আমরা। ওই জি নাতে তো আপনি এখন অবশ্যই করতা, এখন থেকে প্ল্যান অন করা আরম্ভ করতে হইবা। এই ফ্ল্যাটটা কি পয়সা আনতাম চাইলাম, এই ঘরে আমার কোনো মর্গেজ নাই। পারবা এই ফ্ল্যাটও মনে হয় এখন ভাড়া দিলেইছই না নি? জি রেন্টি দেওয়া। জি জি রেন্টি দেওয়াতে তো এটাতে কাউন্সিলর মানুষ দিলেইছি রেন্ট। বালা হরছেন আপনি। এটা কি মানে যে সময় ইনিশিয়ালি কিনছিলা 5 বছরের উপরে হয়ে গেছে নি এখন? জি আমি বাক্কা আগে কিনছি, আমার এই সময় গড় আরো আরেকটা আছে, 3টা আছে, এর লাগি গড় খালি অনলি ইন্টারেস্ট তারা মোর। বুঝছি আমি, বুঝছি। জি জি আপনি হিগুতেই পয়সা বার করিয়া নিয়া, বিকজ আপনি যেটা থাকুন না নি ইগু ইগু ইন্টারেস্ট অনলি থাকলে তো মানে এটা একটা মানে আশঙ্কাজনক অবস্থা, কারণ হঠাৎ করে 6 বছর দেখো আপনি দেখতে দেখতে যাইব কি। আমার ইগুত আমার 3 রুমের ঘর আছে, মানে 8 রুম আমরা বানাইছি, আমরা ঘর আরো বানাইছি, রুম আইনে উপরে দি, লুফটে দি, গার্ডেনে দি। আপনি যেটা থাকুন একটা 8 রুম আছে। জি 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 মানে এটা যদি আপনি হিগুতাই এনাফ যদি পয়সা থাকে না নি ফ্ল্যাটও আপনি বার করিয়া নিয়া যে ল্যান্ডারে যদি পে অফ করি লাইন, তে তারা মানে মোটামুটি তারা অত তাইও করতো না, দোকাইতো না, কারণ আপনি তো পয়সা তারা দিলেই রাও নাই নি। জি তারা দিলেই রাম। তখন হইলো কি কইরাম 6 বছর বাদ চাইতাম না, আগে আনা লাগবো, আগে আনি লিতাম। আমার মনে হয় মানে আমি যদি আপনার জায়গাতে হইতাম নাই নি, তা আমি এখনো উদ্যোগ লইলাম না, আমি 6 ইয়ার্স ওয়েট করলাম না। আমরা উদ্যোগ নিতাম চাইরাম যে লাগি আপনারা একটু জানি কোনটা করলে ভালো হইব। জি জি
কারণ আমি ইলা দেখছি আমার তেমন একটা বেশি না, মর্গেজ হলো আমার 133,000 বুঝছি আমি যে তা আপনার যদি এটাতে একুইটি থাকে এটা আপনি মানে যদি দিয়া শেষ করলে তা সাইন আমার মনে হয় কমপ্লিটলি ফুল করা যে আমার মনে হয় এটা ভালো প্ল্যান, বিকজ আমি আমার আর কি আমার এক্সপিরিয়েন্স থেকে কইরাম, আমি দেখছি আমার অনেকে আমারে ফোন করেন মনে করো কা মর্গেজ এটা শেষ হয়ে যার খেয়াল থাকে না, অনেক সময় আছে না নি আমরা লাইফও বিভিন্ন আমরা যেমন আমরা জিও করতাম চাইলাম আর কি ইন্টারেস্ট রেট কিছু কমতো করে বাড়াইলাম জি জি ইন্টারেস্ট রেট কি একটু বালা, বাট আপনি যদি ওয়েট করতে চান আরো কিছুদিন করতে পাররা অসুবিধা নাই, বাট আমি মনে করি যে 6 ইয়ার আপনি পুরা ওয়েট করেন না, যে আমি মনে করি আগে করিলে বেটার হইব, বছরের ভিতরে করিলে হইব নাই জি 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 ওকে থ্যাংক ইউ বোন কল দিবা লাগি, দেখতে থাকো ইনশাআল্লাহ শো। ধন্যবাদ দর্শক। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মহিম তানজিব ইওর ফিনান্স উইথ শোটি। আমাদের এই শোতে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে স্টুডিও নাম্বার, সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন, সরাসরি ফোন করে আমাদের মহিম ভাইয়ের কাছে আপনারা আপনাদের যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর জানতে পারেন। আর এছাড়াও আমাদের যে স্টুডিও নাম্বার ছাড়াও আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা টেস্ট করে বা এই শোয়ের পরে তাকে ফোন করে আপনারা সরাসরি তার সাথে যুক্ত হতে পারেন এবং আপনার প্রশ্নগুলো আপনি জানতে পারেন। চলে যাচ্ছি মহিম ভাইয়ের কাছে আবারও। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে মর্গেজের যে বয়সের বিষয়টা, যে আপনি বলছিলেন যে যত বয়সী হোক মর্গেজ পাওয়া সম্ভব, বা রিটায়ারমেন্টে যারা আছে তারাও কিন্তু যদি নির্দিষ্ট ইনকাম থাকে তাহলে তারা মর্গেজ পাবে এবং রিমর্গেজও করতে পারবে। এই বিষয়ে আমরা কথা বলছিলাম। আরেকটি প্রশ্ন আমি করতে চাই যে রিমর্গেজের সময় ল্যান্ডাররা কিভাবে অ্যাফোর্ডেবিলিটি যাচাই করে, এই বিষয়টা জানতে চাচ্ছি। তো আচ্ছা, আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে ছোট করে এটা বলে দিতে চাই যে এই যে বয়সের ব্যাপারটা তখনই আসে যদি এটা আপনার রেসিডেন্সিয়াল প্রপার্টি হয়, যেটাতে আপনি থাকেন। আচ্ছা, কারণ রেসিডেন্সিয়াল প্রপার্টির মর্গেজ তো আপনার নিজেকেই দিতে হবে, তাই না? এই জন্য তারা বয়সের ব্যাপার দেখে যে আপনি রিটায়ারমেন্টে আছেন কিনা, বা আপনার কি প্রফেশনে আছেন, কতদিন আপনি এই কাজ করতে পারবেন, কারণ আপনার ইনকাম থেকেই আপনি মর্গেজটা দিতে হবে। যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি হয়, বাই টু লেট প্রপার্টি যেটা, ওইটাতে বয়সের কোনো বাধা ধরা নিয়ম নাই। এমনও আছে যে 105 ক্লায়েন্টের বয়স এট দ্য এন্ড অফ দ্য টার্ম তারা মর্গেজ দিচ্ছে, কারণ আপনার বাই টু লেট প্রপার্টির মর্গেজ কে দেয়? এটা আপনার টেনেন্ট দেয়, তাই না? টেনেন্ট যে রেন্টটা দিবে ওইটা থেকে তো একটা অংশ আপনার মর্গেজে যাবে। সুতরাং তারা ল্যান্ডার্স আর রিল্যাক্সড। আপনার যদি এটা বাই টু লেট প্রপার্টি হয় তাহলে তারা রিল্যাক্স, আপনার বয়সের দিকে তাকাবে না তারা তেমন একটা। কিন্তু যদি আপনার রেসিডেন্সিয়াল প্রপার্টি হয় তাহলে আপনার ওইটা আপনার বয়স বা প্রফেশন বা কী ধরনের কাজ করেন, কোন দিন আপনার রিটায়ারমেন্ট, এই সমস্ত কিছু তারা যাচাই বাছাই করবে। নাও এখন আপনার প্রশ্নতে যাচ্ছি ফিরে, যে তারা কিভাবে রিমর্গেজের ক্ষেত্রে অ্যাফোর্ডেবিলিটি যাচাই করে। এই যে আগে বলছিলাম যে মর্গেজ এবং রিমর্গেজের অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু সেম। আপনি ধরেন হ্যালিফ্যাক্স ব্যাংকে আছেন, এখন ন্যাটওয়েস্টে যাবেন, ন্যাটওয়েস্টের কাছে আপনি নতুন ক্লায়েন্ট, তাই না? সুতরাং তারা হ্যালিফ্যাক্স যেরকম আপনাকে আপনার ইনকাম কত, এক্সপেন্ডিচার কত, আপনার রিটায়ারমেন্টের এজ কত, প্রফেশন কি, আপনার স্যালারি কত, ন্যাটওয়েস্ট কিন্তু সব কিছু দেখবে। সো আপনার এই রিমর্গেজ যদি আপনি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যান, অ্যাফোর্ডেবিলিটিটা তারা যাচাই করে একই রকমভাবে। এখানে আরেকটা কথা বলে রাখি, প্রোডাক্ট ট্রান্সফার। প্রোডাক্ট ট্রান্সফার নিয়ে আমরা তেমন একটা ডিটেল যাইনি। প্রোডাক্ট ট্রান্সফারটা কি? প্রোডাক্ট ট্রান্সফার হচ্ছে ইফ ইউ স্টে উইদিন দ্য সেম ল্যান্ডার, শুধু প্রোডাক্টটা চেঞ্জ করলেন। মনে করেন আপনার হ্যালিফ্যাক্সের ব্যাংকের সাথে আপনার মর্গেজটা আছে, এখন হ্যালিফ্যাক্স ব্যাংক থেকে আপনি অন্য কোনো ব্যাংকে যাবেন না, হ্যালিফ্যাক্স ব্যাংকেই থাকবেন এক্সিস্টিং ক্লায়েন্ট হিসাবে। কিন্তু হ্যালিফ্যাক্স ব্যাংকের বা অন্যান্য যে ব্যাংকের সাথে আপনি থাকেন, ব্যাংকগুলোর আপনার এক্সিস্টিং ব্যাংকের কিছু প্রোডাক্ট থাকে, এটা এক্সিস্টিং কাস্টমারদের জন্য। সো এই প্রোডাক্ট থেকে আপনার এক্সিস্টিং প্রোডাক্ট থেকে ওই প্রোডাক্ট ট্রান্সফারের প্রোডাক্টে যেতে হলে তারা তেমন কিছু ল্যান্ডার চায় না। আপনার ইনকাম কত আছে, পে স্লিপ, যদিও অ্যাডভাইজার হিসাবে বা রেসপন্সিবল ল্যান্ডার হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে টু মেক শিওর করা যে আপনি ইট ইজ স্টিল অ্যাফোর্ডেবল। ল্যান্ডাররা কিন্তু পে স্লিপ বা ইনকামের ডকুমেন্ট কিছুই চায় না। এটাই হচ্ছে বেসিক যে ডিফারেন্স বিটুইন রিমর্গেজ এবং প্রোডাক্ট ট্রান্সফার। আশা করি আপনার উত্তর পেয়েছি। আমরা যে ফেসবুক লাইভ হচ্ছে ওখানে একজন প্রশ্ন করেছে যে কেউ হয়তো মর্গেজ নিল, কিন্তু সে যদি মৃত্যুবরণ করে সেক্ষেত্রে সে মর্গেজটা কিভাবে চলবে, বা সেক্ষেত্রে সে প্রপার্টিটা কি হবে, এটা জানতে চেয়েছে। তো এটা মানে সুন্দর প্রশ্ন, এবং অনেকের মনে এই প্রশ্নটা আছে আমি জানি। মানে এটা লিগ্যাল একটা কোয়েশ্চন। মর্গেজটা
তখন মানে যদি ধরেন আমি আজকে মারা যাই, এটা আমার যে যারা বেনিফিশিয়ারি আছে আমার যে ফ্যামিলি, তারা এটা প্রপার্টিটা পাবে। এখন মনে করেন আপনার প্রপার্টিতে আপনার প্রপার্টির দাম 500,000, এখানে মর্গেজ আছে ধরেন 250,000 আপনি ইকুইটি ওন করেন। ব্যাংকটা তখন ওই 250,000 আপনার কাছে দাবি করবে বা আপনার বেনিফিশিয়ারিদের কাছে। হ্যাঁ, এখন বেনিফিশিয়ারিরা হয়তো তারা যদি প্রাপ্তবয়স্ক হয়, তারা যদি এফোর্ড করতে পারে এই মর্গেজটা তারা তাদের নামে করায় নিবে। যদি তারা প্রাপ্তবয়স্ক না হয়, ল্যান্ডার তো আপনার তাদের তো দে হ্যাভ টু গেট দেয়ার 250,000, রাইট? সো তাদের যে ধরনের লিগাল তাদের রাইট আছে, তারা সবকিছু প্র্যাকটিস করবে ওইটা রিকভার করার জন্য। হ্যাঁ, বাট আপনি এটা একটা লিগাল প্রশ্ন। কেউ যদি মারা যায় তার উইল অনুযায়ী বা তার ইন্টারেস্টেড যদি মারা যায় উইল ছাড়া, তার বেনিফিশিয়ারিদের কাছে তার যে অংশটা যাবে। একটু থামিয়ে দিই, আমাদের একজন দর্শক আছে। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম এবং কোথা থেকে বলছেন? আমি বলছি সুইন্ডন থেকে। আমার নাম রণজিৎ থাহা। জি, আপনি প্রশ্ন করুন মহিম তানজিবকে। আমার প্রশ্ন হলো, আমি একটা বাই টু লেট প্রপার্টি প্রসেস চলতেছে। জি জি বলুন। হ্যাঁ, তো আমি যদি আরেকটা প্রপার্টি বাই টু লেট নিতে চাই, সেই ক্ষেত্রে আমাকে ডিপোজিট কত % দিতে হবে? ডিপোজিটের ব্যাপারটা বাই টু লেটে 25%, জেনারেলি স্পিকিং। আপনি এখন যতটাই কিনেন, একটা, দুইটা, পাঁচটা, প্রত্যেকবারই এটা 25%, জেনারেলি স্পিকিং, ঠিক আছে? বাট কোনো ল্যান্ডার আছে 20% ডিপোজিটেও অ্যালাউ করে, আবার কোনো ল্যান্ডার আছে 15% ডিপোজিটেও অ্যালাউ করে, ঠিক আছে? বাট জেনারেলি স্পিকিং সাধারণভাবে এটা বলা যায় যে 25% দিলে কি হবে, ডিপোজিটের ক্ষেত্রে আপনি যত দিবেন ততই আপনার জন্য ইন টার্মস অফ আপনি বেটার রেট পাবেন, বেটার রেটে মর্গেজ পাবেন। এই জন্য ডিপোজিটটা কম না দিয়ে বেশি দেওয়াই ভালো যদি সম্ভব হয়। বাট সাধারণভাবে 25% ডিপোজিট দিতে হবে আপনি যতটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনেন না কেন। আশা করি বুঝতে পেরেছেন। জি, ঠিক আছে। স্ট্যাম্প ডিউটিটা কি হবে তখন? স্ট্যাম্প ডিউটি আপনার আপনি যে প্রথম বাই টু লেট কিনতে যে স্ট্যাম্প ডিউটি দিয়েছেন, সেকেন্ডটাতেও সেমই সমপরিমাণ। জি, দর্শক অ্যাকর্ডিং টু দ্য ভ্যালু অবভিয়াসলি। দর্শক আপনাকে ধন্যবাদ। আশা করি আপনি আমাদের অনুষ্ঠান দেখবেন। জি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ইউর ফিনান্স উইথ মহিম তানজিব এই অনুষ্ঠানটি। আমাদের এই অনুষ্ঠানে ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে আমাদের মহিম তানজিব ভাই আপনাদেরকে কিন্তু এই প্রপার্টি রিলেটেড বিভিন্ন অ্যাডভাইস আপনাদেরকে দিচ্ছে, এবং এই অ্যাডভাইসটা সরাসরি যদি তার কাছে কোনো প্রশ্ন আপনাদের থাকে, তাহলে আমাদের স্টুডিও যে নাম্বারটি আছে, আমাদের স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারটিতে আপনারা সরাসরি কল করে তার সাথে কথা বলতে পারেন। এছাড়াও একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটিতে আপনি আপনার প্রশ্ন লিখে টেক্সট করতে পারেন। এই অনুষ্ঠানের পরে তিনি আপনাদের সেই প্রশ্নের উত্তর দেবেন। চলে যাচ্ছে আবারও মহিম ভাইয়ের কাছে। অনেক প্রশ্ন আসছে, অনেক জিজ্ঞাসা আপনার কাছে, যেটা আপনি বলছিলেন যে কেউ যদি মারা যায় সেক্ষেত্রে তার প্রপার্টিটা কিভাবে। হ্যাঁ, তো ওইটা প্রবেটের মাধ্যমে যারা বেনিফিশিয়ারি আছে ওনার যদি উইল করা না থাকে, ও প্রবেটের মাধ্যমে, এটা লিগ্যাল টার্ম, নিয়ে আসতে হবে। বাট মর্গেজের কি হবে, মর্গেজটা যদি তারা প্রাপ্তবয়স্ক হয়, মর্গেজটা যারা বেনিফিশিয়ারি কন্টিনিউ করতে পারবে, অথবা প্রাপ্তবয়স্ক ব্যাংক উইল টেক এভরি স্টেপ টু রিকভার দেয়ার মানি। জি, দর্শকদের মনে অনেক প্রশ্ন, আরেকটি প্রশ্ন এসেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনি কোথা থেকে বলছেন, বলে আপনার প্রশ্ন করুন। আমি লন্ডন থেকে। জি জি, আপনার প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে, আমি যদি একটা বাই টু লেট প্রপার্টি ধরেন আমি এখনই কিনলাম, জি, করার সেখানে আমি 25% দিয়ে আমি কিনলাম, জি, আমি নেক্সট এটার পরে আমি আরেকটা প্রপার্টি আমি কিনতে চাই, কেনার আগে এই প্রপার্টি যেটা আমি কিনলাম সেটাকে আমি রিমর্টগেজ করতে পারবো কিনা, এবং পারলে কতদিন পরে করতে পারবো? আচ্ছা, সুন্দর প্রশ্ন ভাই। আপনি অবশ্যই করতে পারবেন রিমর্গেজ যদি ইকুইটি থাকে। হ্যাঁ, আপনার ধরেন আপনি 400,000 দিয়ে একটা বাই টু লেট প্রপার্টি কিনছেন, এখন আপনি 100,000 পাউন্ড ডিপোজিট দিয়েছেন, আপনি 300,000 হুইচ ইজ 75% আপনি আপনার মর্গেজ নিয়ে কিনেছেন। এখন যদি কিছুদিন পরে দেখা গেল আপনার প্রপার্টির দাম বেড়ে গেছে, তার মানে আপনার ইকুইটি গ্রো করেছে ওই প্রপার্টিতে, আপনি রিফাইন্যান্স করে আপনি পয়সা বের করে ইউ ক্যান গো অ্যান্ড বাই অ্যানাদার প্রপার্টি। ঠিক আছে, ওনার প্রশ্নটা কি সম্পূর্ণ ছিল না? সম্পূর্ণ ছিল। আমাদের সাথে আরেকজন আছেন কলার। জি,
জি দর্শক, আপনার প্রশ্ন করুন। জি, আপনি প্রশ্ন করুন দর্শক। মনে হয় লাইনটা কেটে গিয়েছে। যাই হোক, আমরা একদম অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শুধু জানতে চাই যে আপনি যে লাস্ট কোশ্চেনটা আপনার সাথে ছিল যে একজন মর্গেজ করলো, তারপর সে মারা গেল, তারপরে সে প্রপার্টিটা কিভাবে সচল থাকবে? হ্যাঁ, তো এই তো সে নিজে মর্গেজ করে নিবে, মানে যারা বেনিফিশিয়ারি তারা মর্গেজ করে নিবে, তারা যদি প্রপার্টি রাখতে চায়, অথবা তারা হয়তো যদি বিক্রি করতে চায়, বিক্রি করে দিয়ে লেন্ডারকে পরিশোধ করে তারা তাদের অংশ। আর রিমর্গেজ করার সময় মানুষ সাধারণত কি কি ভুল করে থাকে? হ্যাঁ, ভুল যেটা করে থাকে আমি বলবো যে এই যে অগ্রিম প্ল্যান না করা। হ্যাঁ, আচ্ছা, অনেকেই কিন্তু আমার ফোনে, মোবাইলে, হোয়াটসঅ্যাপে কল দিচ্ছেন, অনেকে মোবাইলে কল করছেন, কিন্তু আমরা অনুষ্ঠানের শেষে মহিম তানজিব আপনাদের সরাসরি সেই টেক্সটের উত্তর দিবেন। এবং আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, জানি আপনাদের মনে অনেক অনেক প্রশ্ন আছে, কিন্তু সময় স্বল্পতার কারণে আপনাদের সেই ফোনগুলো আমাদের রিসিভ করা আসলে আমরা রিসিভ করতে পারছি না। যতটুকু পারি আমরা আপনার সেই প্রশ্নগুলো, সেই প্রশ্নের অ্যান্সারগুলো দিব, যে প্রশ্নটা করছিলাম সেটা কি কি ভুল করে। হ্যাঁ, ভুলের মধ্যে এই যে প্ল্যান আগে না করা, অ্যাডভাইজারদের সাথে, ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজারদের সাথে না কথা বলা, এবং লিভ এভরিথিং লাস্ট মিনিট। ঠিক আছে, অনেকে খেয়াল না করে, একেবারে লাস্ট মিনিটে দেখা গেল যে সময়ের মানে ইয়ের জন্য সবকিছু করা হয়ে উঠছে না। অনেকের এরকম আছেন, আমি আমাদের দর্শকদের মধ্যে অনেকের হয়তো আমাদের অনুষ্ঠান দেখার পরে খেয়াল হবে, হ্যাঁ আমাদের মর্গেজটাও তো ভেরিয়েবল রেটে চলে গেছে। অনেকে আবার না জানার কারণে মনে করেন হয়তো তাদের ইনকাম এবং এক্সপেন্ডিচারের মধ্যে কোনো সমস্যা আছে, মনে করছেন যে ওনারা হয়তো কিছু করতে পারবেন না। আমি বলবো যে অ্যাডভাইজারদের সাথে, ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজারদের সাথে আপনারা, যদি ওনার সময়টা চলে যায় সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কিনা? সমস্যা তো এই যে ওনারা হায়ার রেটে পে করবে, এটাই তো। হ্যাঁ, কারণ ওনারা হয়তো কম রেটে দিচ্ছিল ফিক্সড যখন ছিল, যখন ভেরিয়েবল রেটে চলে গেছে এখন তো অনেক ওনার দ্বিগুণ হয়ে যাবে প্রায়। তো এটা একটা বিরাট একটা প্রবলেম না? আই উড সে ইন এভরি, আপনি যদি মনেও করেন যে আপনি হয়তো রিমর্গেজ করতে পারবেন না কোনো অসুবিধার কারণে, সমস্যার কারণে, তবুও আপনারা একজন ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজারের সাথে কথা বলুন, কারণ ইট ওয়ন্ট কস্ট ইউ এনিথিং। একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। আসলে আমাদের অনুষ্ঠানের সময় খুবই স্বল্প, সেই স্বল্প সময়ের মধ্যে আমরা কিন্তু আপনাদের সেই অ্যাডভাইস করে দেওয়ার চেষ্টা করি। সম্পত্তি শক্তি, সম্পত্তি স্বস্তি তখনই স্বস্তি হবে যখন আপনি আপনার সম্পদ রক্ষার্থে এবং সম্পদ কেনার সময় একটা এক্সপার্ট ফিনান্সিয়াল অ্যাডভাইজারের আসলে পরামর্শ নেবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার সম্পদ রক্ষা পাবে। আবারও কথা হবে আবার অন্য কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এনটিভির সাথেই থাকুন।